বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, মাদার টেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, প্রভাষক পদার্থবিজ্ঞান, মাদার টেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ। আজকের পাঠ পরিচিতি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর। আজকের পাঠের আলোচ্য বিষয় গাণিতিক সমস্যা। উদাহরণ 1 থেকে 10। আমি এই গাণিতিক সমস্যাগুলা অক্ষরপত্র প্রকাশনীর প্রথম পত্র বই থেকে দেখিয়েছি। তোমাদের কাছে তো অবশ্যই এই বইটা আছে, বইটা কাছে রাখতে পারো, তাহলে তোমাদের প্রবলেমগুলো বুঝতে সুবিধা হবে। আমি আমার পাঠের আলোচনায় চলে যাচ্ছি। প্রথম গাণিতিক উদাহরণ 1। এখানে বলছে যে দুইটি ভেক্টরের মান যথাক্রমে 8 এবং 6 একক। দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, তারা একই বিন্দুতে পরস্পর 80 ডিগ্রি কোণে ক্রিয়া করে। 80 ডিগ্রি কোণে ক্রিয়া করে। একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের উৎপন্ন কোণ কত? 80 ডিগ্রি। তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করা। তাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করা। আমি তোমাদেরকে এটা সামুদ্রিক সূত্র ব্যবহার করে কিভাবে এই সমস্যাটা সমাধান করতে হবে সেটা হতো তোমরা, আমি হয়তো পূর্বের যে যখন 3 পড়িয়েছি তখন দেখেছি এখানে প্রয়োজনীয় সমীকরণ সমূহ দেওয়া আছে। এখানে সামুদ্রিক সূত্রে আলোচনা করা হয়েছিল যে যদি দুইটা ভেক্টর পি এবং কিউ হয় এবং এই দুইটা ভেক্টর দ্বারা যদি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুকে নির্দেশ করা যায়, তাহলে ওই সামুদ্রিকের কোণ ওই ভেক্টর দুটোর লব্ধি নির্দেশ করবে। সেখান থেকে আমরা যদি দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে এবং দুইটা ভেক্টরের মান দেওয়া থাকে, তাহলে ওই দুইটা ভেক্টরের যে লব্ধি সেটা আমরা আর ধরলাম আর, তাহলে আর ইকুয়াল আমরা লিখেছিলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা রুট ওভার। এখানে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা ধরবো যে প্রথম ভেক্টরটা p ইকুয়াল টু 8, q ইকুয়াল টু 6 একক এবং তাদের যে অন্তর্ভুক্ত কোণ আলফা সেটা ধরবো আমরা 80 ডিগ্রি। তাহলে তাদের লব্ধির মান, তাহলে লব্ধির মান নির্ণয়ের যে আমাদের সূত্র সেটা আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আমাদের আর বের করতে হবে। তাহলে আর এর জন্য আমরা এই সূত্র বসালেই আর এর মান বের হয়ে যাবে। অর্থাৎ আমরা এই সূত্র ব্যবহার করে আর এর মান বের করতে পারবো। এবার বলছে যে তাদের লব্ধির মান নির্ণয় করলাম এবং দিক নির্ণয় করলাম। তাহলে আমরা যদি দিক নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই দিক নির্ণয় করতে হলে অর্থাৎ আমাদের পি ভেক্টর অথবা কিউ ভেক্টরের সাথে লব্ধির উৎপন্ন কোণ নির্ণয় করতে হবে। সেটাই হলো দিক। অর্থাৎ লব্ধি ভেক্টরটা পি অথবা কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে সেটাই হলো তার দিক। এখানে আমরা ধরলাম যে লব্ধি ভেক্টর এবং যে পি ভেক্টর, যে কোনো একটা ভেক্টর যেটা পি ধরলাম, যে লব্ধি ভেক্টরের সাথে পি ভেক্টর উৎপন্ন কোণ থিটা। তাহলে আমরা tan থিটা অর্থাৎ থিটা ইকুয়াল আমরা লিখতে পারি লব্ধির দিক নির্ণয়ের সূত্র অনুযায়ী যে থিটা ইকুয়াল টু, যদি পি এবং কিউ মানে দুটি ভেক্টরের লব্ধি, পি এর মধ্যবর্তী কোণ লব্ধি ভেক্টর এবং পি এর মধ্যবর্তী কোণ থিটা হলে সেক্ষেত্রে আমরা tan থিটা ইকুয়াল লিখেছিলাম কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। অর্থাৎ আলফা হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এবং পিটা হলো লব্ধি ভেক্টর এর সাথে যে ভেক্টর কোণ উৎপন্ন করবে থিটা, সেই ভেক্টরটা। অর্থাৎ পি ভেক্টরের সাথে লব্ধির উৎপন্ন কোণ যেহেতু থিটা, সেটা এখানে হবে পি ভেক্টর। আর যেটার উৎপন্ন কোণ আমরা দেখাই নাই কিউ উপরে এবং নিচে সাইন আলফা এবং কস আলফার সাথে কিউ লাগিয়ে দিতে হবে, তাহলেই আমরা দিক নির্ণয় করতে পারবো। তাহলে আমরা থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? tan ইনভার্স
কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। যেহেতু আমরা পি ভেক্টরের সাথে উৎপন্ন গুণ থিটা ধরেছি, তাহলে পি কে আমরা এখানে লিখব এবং কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে পি এর মান 8 এবং কিউ এর মান হলো আমাদের 6 বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আমরা এইটুকু ক্যালকুলেশন করলে পাবো কত, এই অংশটা এটা হলো tan থিটা। তো থিটা যদি আমরা বের করতে চাই তাহলে tan ইনভার্স করতে হবে, এইটুকুকে tan ইনভার্স করলে ক্যালকুলেটরে আস্তে আস্তে 33.16 ডিগ্রি। অর্থাৎ এখানে লব্ধি ভেক্টর পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে, 33.16 ডিগ্রি। এখন যদি আমরা কিউ ভেক্টরের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করতাম তাহলে এই কোণটা হতো, যদি 80 ডিগ্রি থেকে 31.6 ডিগ্রি বাদ দিলে যে কোণটা পাওয়া যাবে সেটা হলো কিউ ভেক্টরের সাথে লব্ধির উৎপন্ন কোণ। এবার পরবর্তী গাণিতিক উদাহরণ। এবার দেখো দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 12 একক এবং সর্বনিম্ন মান 2 একক। ভেক্টরদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করা। প্রথমে আমাদের লব্ধির সর্বোচ্চ মান দেয়া আছে এবং সর্বনিম্ন মান দেয়া আছে। তা আমরা যখন সামন্তিক সূত্রটা আলোচনা করেছি তখন দেখেছি যে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কখন হয়, যখন তারা একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ তাদের অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি হয়। এবং সর্বনিম্ন মান কখন হয়, যখন দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ 180 ডিগ্রি হয়, অর্থাৎ এরা পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে। এবং ওখান থেকে দেখেছিলাম যে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কিছুই না, দুইটা ভেক্টরের সাধারণ যোগফলের সমান। অর্থাৎ দুইটা ভেক্টরকে সরাসরি যোগ করলে যেটা আসবে সেটা, অর্থাৎ পি প্লাস কিউ করলে এখানে 12 এবং সর্বনিম্ন মান হলো পি ডিফারেন্স টু কিউ, অর্থাৎ যে ভেক্টরটা বড় তা থেকে বাদ। আমরা এখানে পি ভেক্টরটা ধরে নিলাম যে এটা বড় কিউ ভেক্টরের চেয়ে, তাহলে আমরা সর্বনিম্ন মান পি মাইনাস কিউ ইকুয়াল টু 2 লিখতে পারি। 2, তাহলে আমরা পি প্লাস কিউ ইকুয়াল টু 12 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু 12। তো এই দুইটা সমীকরণ আমরা ব্যবহার করে যদি আমরা এই দুইটা সমীকরণকে আমরা যোগ করে নেই, তাহলে এখান থেকে বা ক্যালকুলেশন করি, সমীকরণটা সমাধান করি, তাহলে সমাধান করলে পি এবং কিউ এর মান, অর্থাৎ আমরা যোগ করে নিব, যোগ করে নেওয়ার পরে পি এর মান বের করার পরে কিউ এর মান পরবর্তীতে আমরা বের করব। তাহলে এখানে সমাধান করার পরে পি এবং কিউ এর মান পাওয়া যাচ্ছে কত, 7 একক এবং কিউ এর মান পাওয়া যাচ্ছে 5 একক। এখন আমরা পি এবং কিউ এর মান জেনে গেছি। এখন আমরা এই দুইটা ভেক্টর এখন কিভাবে আছে, এই দুইটা ভেক্টর লম্বভাবে ক্রিয়া করছে। তাহলে লম্বভাবে ক্রিয়া করলে এই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফা হলো 90 ডিগ্রি এবং আর এখানে বের করব যখন তারা দুইটা ভেক্টর লম্ব 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তখন আলফার মান কত, আর এর মান কত। তাহলে আর এখানে হোয়াট, আর এর মান আমরা বের করার জন্য পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস আলফা হলো 90 ডিগ্রি। এর মান কত 7, কিউ এর মান কত 5। তাহলে 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু কস 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লব্ধির মানটা পেয়ে গেলাম 8.6 একক। এইবার দিক, অর্থাৎ লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে। দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধিটা কোন দিকে আছে, কোন ভেক্টরের সাথে কত, ধরলাম যে পি মানের যে ভেক্টরটা ছিল যার মান 7, তার সাথে সে থিটা কোণে আছে। তাহলে আমরা একইভাবে যে উৎপন্ন কোণ থিটা, তাহলে tan থিটা ইকুয়াল আমরা কি লিখব 7, অর্থাৎ যার সাথে কোণ উৎপন্ন করবে সেটাকে আলাদা লিখতে হবে 7, এবং যেটা যার সাথে কোণ উৎপন্ন করবে না কিউ, এখানে সাথে উৎপন্ন কোণ দেখেন এই লব্ধির, তাহলে কিউ এবং কিউ এখানে, অর্থাৎ কিউ এর মান কত 5 এবং এদের অন্তর্ভুক্ত কোণ পি এবং কিউ এর ছিল 90 ডিগ্রি। বসিয়ে দিলে এখানে tan থিটা ইকুয়াল আমরা কত পাচ্ছি 0.7142857। সুতরাং থিটা ইকুয়াল tan ইনভার্স হয়ে যাবে এই পাশে আসলে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে, তাহলে লব্ধির পি ভেক্টরের সাথে উৎপন্ন কোণ এখানে কত পাচ্ছি 35.538 ডিগ্রি। যদি আমরা কিউ ভেক্টরের সাথে উৎপন্ন কোণ বের করতাম তাহলে আমরা 90 ডিগ্রি থেকে 35.538 ডিগ্রি বাদ দিলে কিউ ভেক্টরের সাথে উৎপন্ন কোণ আমরা পেয়ে যাব। এবার গাণিতিক উদাহরণ হলো
3 বলছে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটা সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। এবার আমাদের মধ্যবর্তী কোণ দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। এখানে দেয়া আছে, বলা আছে যে দুইটা ভেক্টরই সমান, দুইটা ভেক্টরের মান সমান এবং লব্ধির মান এদের যে কোনো একটার সমান। অর্থাৎ আমরা লব্ধি যদি আর হয় তাহলে আমরা লিখতে পারি P = Q = R হলে এখানে P এবং Q এর অন্তর্ভুক্ত কোণটা বের করতে বলছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি R² = P² + Q² + 2PQ cos α। তাহলে R এর জায়গায় আমরা যেহেতু P = Q = R, তাহলে সব জায়গায় আমরা P বসিয়ে দিলাম। তাহলে P² + P² + P² 2P × P × cos α। তার মানে এখানে যোগ করলে তাহলে 2P², এখানে যোগ করলে 2P² cos α 2P² P², তো 2P² এই পাশে নিয়ে আসলে -P² 2 cos α। তো cos α এখন যদি আমরা কি করি, এই 2P² নিচে নিয়ে আসি তাহলে 2 থাকবে, উপরে P² কেটে যাবে, cos α = -half। cos α = কত হচ্ছে -half। তো cos কত ডিগ্রির মান -half, cos 60 ডিগ্রি, সরি 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 60 ডিগ্রি মান হলো তোমার +half আর 120 ডিগ্রির মান হলো -half। সুতরাং এখান থেকে আলফার মান আমরা পাবো 120 ডিগ্রি। অর্থাৎ দুইটা ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, সমান মানের দুইটা ভেক্টর কত ডিগ্রি কোণে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে এদের যে লব্ধি যেটা পাবো এই লব্ধির মানটা হবে যে কোনো একটা ভেক্টরের সমান। লব্ধির মানটা হবে যে কোনো একটা ভেক্টরের সমান। এটা এমসিকিউতেও আসতে পারে যে দুইটা ভেক্টর এর মান সমান, এরা 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে এদের লব্ধির মান কত হবে? এটা মানে শর্ট টেকনিকে আমরা বলে দিতে পারবো যে এদের লব্ধির মানটা হবে কি, এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের সমান হবে। গাণিতিক উদাহরণ 4 দেখো কি বলছে যে একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের মান সমান। একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের মান সমান, একই সময়ে ক্রিয়াশীল এবং একই বিন্দুতে। দেখাও যে এদের লব্ধি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ দুইটা সমান মানের ভেক্টর যদি হয় এবং একই বিন্দুতে ক্রিয়াশীল হয় একই সময়ে, তাহলে যে লব্ধিটা হবে এই লব্ধিটা এই দুইটা ভেক্টরকে কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে। অর্থাৎ লব্ধি এই দুইটা ভেক্টরের সাথে সমান কোণ উৎপন্ন করে মাঝখান দিয়ে যাবে। এটাকে আমাদের প্রমাণ করতে বলছে। মধ্যবর্তী কোণকে দেখাইতে বলছে যে সমকোণে কোণকে সমদ্বিখণ্ডিত করা, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করা। তাহলে আমরা দেখি এখানে আমাদের লব্ধির মানের কোনো বিষয় নেই, এখানে দিকের সূত্রটা আসবে। যে আমরা ধরলাম যে লব্ধিটা দুইটা ভেক্টরের সাথে সমান কোণ, দুইটা ভেক্টর এর মান সমান, তাহলে আমরা ধরলাম যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধির উৎপন্ন কোণ থিটা। তাহলে আমরা tan θ ধরলাম পি ভেক্টরের সাথে এই কোণটা আমরা দেখাইছি। যদি পি ভেক্টরের সাথে এই কোণটা হয়ে থাকে তাহলে পি ভেক্টরটা আমরা এখানে লিখব এবং কিউ ভেক্টরটা আমরা এখানে লিখব। বাট যেহেতু পি এবং কিউ সমান, তাহলে আমরা কিউ এর জায়গায় পি এবং পি দিয়ে দিতে পারি। যদি পি এবং পি দিয়ে দেই তাহলে tan θ আমরা p sin α / p + p cos α লিখতে পারি। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি। এখন আবার আমরা এখানে লিখতে পারি যে p কমন নিলে তাহলে এখানে আসবে sin α / 1 + cos α। তো এখান থেকে আমরা sin 2α বা sin 2a, তোমরা এটা ত্রিকোণমিতিক সূত্র যে sin 2a সমান আমরা লিখি 2 sin a cos a। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে α/2 লিখি, 2 কেটে গেলে আলফা থাকবে। তাহলে এখানে আমরা sin 2 α/2 অর্থাৎ sin 2a যদি ধরি তাহলে এখান থেকে লিখতে পারবো যে 2 sin α/2 × cos α/2। একই ভাবে আমরা 2 cos
আমরা একইভাবে জানি যে cos 2 আলফা সমান আমরা জানি যে 2 cos স্কয়ার আলফা a মাইনাস 1 cos 2 a সমান আমরা জানি cos 2 cos স্কয়ার a মাইনাস 1, মাইনাস 1 যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে প্লাস 1, অর্থাৎ cos 2a প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার a। এখানে a এর জায়গায় আমরা লিখব, এখানে যেহেতু আলফা আছে আলফাকে আমাদের এখানে 2 আনার জন্য আলফাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আলফা বাই 2 অর্থাৎ 2 ইনটু আলফা বাই 2, তাহলে এখানে cos 2a হয়ে যাবে। এটাও ত্রিকোণমিতিক একটা সূত্র, এই সূত্র থেকে আমরা লিখতে পারবো যে 2 cos স্কয়ার আলফা বাই 2, অর্থাৎ এখানে আমরা cos আলফা কেটে দিব, 2 কেটে দিব, থাকবে sin আলফা বাই cos আলফা। sin বাই cos সমান আমরা জানি tan, তাহলে cos tan আলফা, আলফা অর্থ হলো এখানে এইটুকু অংশ, তাহলে আলফা বাই 2। সুতরাং tan অবয়ব থেকে বাদ দিলে থিটা ইকুয়াল টু আলফা বাই 2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল আলফা, কিন্তু লব্ধির যে কোনো একটা ভেক্টরের সাথে উৎপন্ন কোণ ছিল থিটা। তাহলে থিটাটা কি? থিটাটা হলো আলফা বাই, অর্থাৎ আলফা এর অর্ধেক, অর্থাৎ আলফা বাই 2, অর্থাৎ লব্ধি কি করতেছে ওই দুইটা ভেক্টরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করতেছে। আচ্ছা, গাণিতিক উদাহরণ 5 দেখো, এ ও বি দুটি নৌকা, স্থির পানিতে উভয়ের বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। 2 কিলোমিটার প্রস্থের একটি নদীতে স্রোতের বেগ 2 কিলোমিটার প্রস্থের একটি নদীতে স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড। তাহলে 2 কিলোমিটার প্রস্থের একটি নদীতে স্রোতের বেগ হলো, এটা হলো স্থির পানিতে নৌকার বেগ 4 মিটার পার সেকেন্ড, আর স্রোতের বেগ এখানে 2 মিটার পার সেকেন্ড। এ নৌকা নদী প্রস্থ বরাবর পার হলো এবং বি নৌকাটি প্রস্থ বরাবর চালানো হলো। তাহলে এই নৌকাটা নদীর যে প্রস্থ, আমরা কি এই পার থেকে ওই পার বলবো, এটা প্রস্থ, ঠিক প্রস্থ বরাবর পার হলো, এবং বি নৌকাটি প্রস্থ বরাবর চালানো হলো, তাহলে সে প্রস্থ বরাবর যেতে পারবে না, অর্থাৎ স্রোতের দিকের সাথে প্রস্থের সাথে একটা কোণ উৎপন্ন করে যাবে। কোন নৌকাটি অপরটির অপেক্ষা কত সময় আগে অপর পারে পৌঁছাবে? একটা আমরা প্রস্থ বরাবর চালাইয়ে ঠিক নৌকাটা প্রস্থ বরাবর চালাবো, তখন আমরা একটু অ্যাঙ্গেলে নদীটা পার হবো, এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বেশি হবে। আরেকটা কাজ করব আমরা, যে প্রস্থ বরাবর যদি পার হতে চাই তাহলে স্রোতের দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে আমরা নৌকাটাকে চালাবো, অর্থাৎ নৌকার প্রতিকূলে নৌকাটাকে চালিয়ে আমরা প্রস্থ বরাবর পার হতে পারবো। এই ক্ষেত্রে আমাদের যখন আমরা নৌকার স্রোতের প্রতিকূলে নৌকাটা চালাবো, তখন নৌকাটা ঠিক প্রস্থ বরাবর অপর তীরে পৌঁছাবে। আর যখন আমরা নদীর প্রস্থ বরাবর নৌকাকে চালাবো, তখন কিন্তু সে অনুকূলের দিকে একটু সরে এসে একটা কোণ উৎপন্ন করে সে অপর তীরে পৌঁছাবে। আসলে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কম এবং দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বেশি। আমাদের এই ক্ষেত্রে মনে হতে পারে যে প্রথম ক্ষেত্রে সময়টা কম লাগবে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। কিন্তু এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, প্রথম ক্ষেত্রে নৌকার বেগ কম থাকবে এবং দ্বিতীয় ক্ষেত্রে নৌকার বেগ বেশি থাকবে। দূরত্ব বেশি হওয়ার কারণে, নৌকার বেগ বেশি থাকার কারণে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রের তুলনায় সময় কম লাগবে। আমরা এটা যাচাই করব। তাহলে আমরা এখানে লিখেছি যে এই নৌকাটি নদীর প্রস্থ বরাবর, অর্থাৎ ন্যূনতম দূরত্বে নদী পার হয়েছে। তাহলে ন্যূনতম দূরত্ব হলে প্রস্থ বরাবর গেলে সবচেয়ে কম দূরত্ব তার লাগবে অপর পারে যাওয়ার জন্য। সুতরাং এটি পার হতে প্রয়োজনীয় সময়, তাহলে এতে পার হতে, এই নদীটা পার হতে তার যে সময়টা লাগবে সেটা আমরা ধরছি টিএ। এই টিএ সমান আমরা কি লিখব? সময়। তাহলে সময় সমান আমরা জানি দূরত্ব বাই বেগ, তাহলে দূরত্ব বাই বেগ। আমরা এখানে যদি চিন্তা করি যে এটা একটা নদী, আর এটা হলো আমরা এই বরাবর নৌকা চালিয়েছি, এই বরাবর নৌকা গেছে। যদি এটা এই বরাবর যেয়ে থাকে, এটা হলো আমাদের স্রোতের বেগ,
তাহলে আমরা এটা একটা ত্রিভুজ চিন্তা করে, হ্যাঁ, পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে আমরা এই বাহুর যদি বের করতে চাই, কোন বাহুটা, অর্থাৎ প্রস্থ বরাবর যে বাহুটা, তাহলে এটা হলো আমাদের অতিভুজ, যে বরাবর চালাইছি সেটা হলো অতিভুজ। তাহলে অতিভুজের উপরে অতিভুজ বরাবর এটা দিলাম নৌকার বেগ ভি। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ভি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার। অর্থাৎ ইউটা হলো প্রস্থ বরাবর নৌকার বেগ, লব্ধি বেগ, আর ডাব্লিউটা হলো স্রোতের বেগ, আর ভিটা হলো আমরা নৌকাকে যে বেগে চালিয়েছি। কিন্তু ভিটা হলো আমরা একটা ত্রিভুজ যদি চিন্তা করি, ত্রিভুজের অতিভুজ বরাবর, তাহলে আমরা জানি পিথাগোরাস উপপাদ্য থেকে যে অতিভুজের উপরে স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা ওখান থেকে আমরা আসলে বের করতে চাই কি, আসলে প্রস্থ বরাবর নৌকাটা গেছে, তাহলে প্রস্থ বরাবর অর্থাৎ ইউ স্কয়ার বের করতে চাই। তাহলে ইউ স্কয়ার সমান আমরা কি করব, ভি স্কয়ার মাইনাস ডাব্লিউ স্কয়ার লিখতে পারি। সুতরাং ইউ ইকুয়াল আমরা কি লিখতে পারি, রুট ওভার ভি স্কয়ার মাইনাস ডাব্লিউ স্কয়ার। তাহলে আমরা ইউ পেয়ে গেলাম, অর্থাৎ ডি বাই ইউ, প্রস্থ বরাবর বেগ। তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলেই, অর্থাৎ ডি হলো আমাদের কত কিলোমিটার, 2 কিলোমিটার। তাহলে এটাকে মিটারে নিলে 2000 মিটার। এটাকে আমরা যদি বেগ দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি, আমাদের আমরা যে নৌকাকে চালিয়েছিলাম নৌকার বেগ ছিল 4 স্কয়ার, আর নৌকার লব্ধি বেগটা যে বেগে গেছে, হ্যাঁ, এটা হবে তোমার কি, এটা ডাব্লিউ স্কয়ার, এটা হলো স্রোতের বেগ, এখানে ডাব্লিউ হবে, এটা স্রোতের বেগ। আচ্ছা, এখানে স্রোতের বেগ করা ইউ ধরেছে, তাহলে আমরা ডাব্লিউটা ধরেছি আমরা নদীর লব্ধি বেগ, ঠিক আছে। তাহলে ইউ স্কয়ার, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই সময়টা পাবো। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছি, নৌকার প্রস্থ বরাবর চালিয়ে আমরা অনুকূল এই বরাবর গেছি। তাহলে এই বরাবর যদি যাই, তাহলে এখানে আমরা যদি এই লব্ধিটা বের করতে পারতাম তাহলে অঙ্কটা সমাধান করা আরো সহজ হতো, যদি আমরা লব্ধিটা বের করি। কিন্তু লব্ধিটা বের করলে আমাদের ক্যালকুলেশনটা একটু বড় হবে, এই কারণে এরা ওইভাবে না করে আর একটু ছোট করার জন্য এইভাবে করছে, যে আমরা ধরে নিলাম টিবি হলো অতিক্রান্ত দূরত্ব প্রস্থ বরাবর এবং প্রস্থ বরাবর বেগ। তো আমরা যখন নৌকাটাকে চালিয়েছিলাম তখন আমরা এইভাবে চালিয়েছি, আর নৌকা এটা ছিল লব্ধি বেগ আর এটা ছিল স্রোতের বেগ। তো শুধু স্রোত বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর যে বেগটা ছিল নৌকার বেগ, সেই বেগ দ্বারা ভাগ করলেই আমাদের প্রস্থ বরাবর তার সময়টা পাওয়া যাবে। এই জন্য আমরা প্রস্থ বরাবর সময় এইভাবে বের করে নিয়েছি। তাহলে এখানে এই ক্ষেত্রে সময় লেগেছে তার 577.35 সেকেন্ড, আর এই বরাবর নৌকা চালালে প্রস্থ বরাবর চালানোর জন্য তার সময় লেগেছে 500 সেকেন্ড। তাহলে তার সময় ডিফারেন্সটা হলো 77.35 সেকেন্ড। সুতরাং কোন নৌকাটা আগে পৌঁছাবে? সুতরাং আমরা দেখতেছি যে দ্বিতীয় বি নৌকাটি আগে পৌঁছাবে। আচ্ছা, দুইটি কণা যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোন একটি বিন্দুকে অতিক্রম করল। 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে? তো দুইটা যে বস্তু আছে, দুইটা কণা, তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হলে আমাদের যে জিনিসটা করতে হবে, যে একটার সাপেক্ষে আরেকটার বেগ কত ছিল সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে একটার সাপেক্ষে আরেকটার বেগ কে আমরা বলি আপেক্ষিক বেগ। তাহলে আমরা এই আপেক্ষিক বেগের সূত্র অনুযায়ী লিখতে পারি, যে ধরলাম লব্ধি বেগ অর্থাৎ একটার সাপেক্ষে আরেকটার বেগ হলো ভি। তো এই লব্ধি বেগটাকে আমরা লিখতে পারি ইউ স্কয়ার ভি স্কয়ার, অর্থাৎ এই দুইটার বেগ প্লাস 2v cos পাই মাইনাস আলফা। আলফাটা হলো এদের মধ্যে উৎপন্ন কোণ, অর্থাৎ যদি আমরা আপেক্ষিক বেগ চিন্তা না করতাম সেই কোণটা, আর আপেক্ষিক বেগ চিন্তা করার কারণে পাই মাইনাস আলফা আসবে। তাহলে পাই মাইনাস আলফা অর্থাৎ আমরা যদি 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মাইনাস করতে পারি তাহলে এই দুইটার মধ্যে পাওয়া যাবে এবং লব্ধি একটা সাপেক্ষে আর একটা বেগ পাওয়া যাবে।
তাহলে একটার সাপেক্ষে আরেকটার বেগ পাচ্ছি কত, 28 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটা আরেকটাকে 28 মিটার পার সেকেন্ড বেগে একটা থেকে আরেকটাকে দূরে যেতে দেখবে। কিন্তু এখন ঘটনা হলো যে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। এখন 4 সেকেন্ড পরে বলছে, তাহলে আমরা বেগের সময় দ্বারা গুণ করে দিলে তাদের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। অর্থাৎ কোণদের মধ্যবর্তী দূরত্ব বেগ ইনটু সময়, বেগ ছিল 28 মিটার পার সেকেন্ড ইনটু সময় 4 সেকেন্ড, তাহলে তাদের মধ্যবর্তী, এটা হলো তাদের মধ্যবর্তী বেগ দূরত্ব। আচ্ছা, আপেক্ষিক বেগের আরেকটি প্রবলেম এখানে দেওয়া আছে। আপেক্ষিক বেগের সূত্র এখানে দেওয়া আছে, আর থিওরিটা আমি পড়িয়েছি, তোমরা থিওরিটা দরকার হলে আবার একটু দেখে নিবে। এখানে আপেক্ষিক বেগের সূত্রটা দেয়া নেই, থিওরিতে পড়িয়েছি, তোমরা থিওরি থেকে সূত্রটা দেখে নিবে, তাহলে এটা বুঝতে পারবে। তা নাহলে এটা বোঝা একটু সমস্যা হবে তোমাদের জন্য। একটি জাহাজ সোজা পূর্ব দিকে ঘন্টায় 40 কিলোমিটার বেগে এবং অপর একটি জাহাজ সোজা উত্তর দিকে ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলছে। প্রথম জাহাজের আরোহীর নিকট দ্বিতীয় জাহাজটির বেগের মান ও দিক নির্ণয় করো। এবার আমাদের একটা সাপেক্ষে আরেকটার বেগ নির্ণয় করবো, তাহলে আপেক্ষিক বেগ আগের মতো সূত্র। তাহলে আপেক্ষিক বেগ নির্ণয় করলাম, একটা আরেকটাকে কত বেগে যেতে দেখবে সেটা আমরা বের করে নিলাম। যেহেতু একটা যাচ্ছিল পূর্ব দিকে আরেকটা যাচ্ছিল উত্তর দিকে, তাহলে এই আলফার মান হবে তাদের 90 ডিগ্রি। তাহলে একটা সাপেক্ষে আরেকটার বেগ হবে কত, 50 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা দিক নির্ণয় করব, অর্থাৎ যেটা পূর্ব দিকে সাথে ইয়ে ছিল সেটা সাথে লব্ধির উৎপন্ন কোণটা কত হবে সেটা আমরা এখন বের করব। সেই উৎপন্ন কোণটা আমরা ধরে নিলাম থিটা। তাহলে আমরা থিটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে এই কোণটা কত, এই কোণটা হলো tan পাই মাইনাস থিটা। তাহলে tan পাই মাইনাস থিটা এই কোণটা। তাহলে আমরা যদি এই কোণটা ধরি তাহলে সেই অনুযায়ী এই লব্ধি, আমরা জানি যে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে সেটা যার উৎপন্ন কোণ দেখায়, এই tan পাই মাইনাস থিটা ধরছি, তাহলে tan পাই মাইনাস থিটা এইটুকু। তাহলে এই কোণ যেহেতু এর সাথে ধরছি তাহলে এখানে এটা আমরা লিখবো, হ্যাঁ, যেহেতু লব্ধির সাথে উৎপন্ন কোণ, আর বাকি ভেক্টর হলো ভি দুইটাই এখানে লিখে দিব আমরা, এবং সাইন কস আলফার সূত্র দিব, আলফার মান হলো 90 ডিগ্রি। এখানে ভি এবং ইউ এর মান বসালে আমরা পাচ্ছি কত, tan এত ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি যে মাইনাস ইউ, অর্থাৎ মাইনাস ইউ যেদিকে আছে তার সাথে লব্ধি কত ডিগ্রি কোণে আছে, 36.87 ডিগ্রি। কিন্তু প্লাস ইউ এর সাথে এটা কত ডিগ্রি কোণে আছে, প্লাস ইউ এর সাথে আছে এটা, অর্থাৎ থিটা। প্লাস ইউ এর সাথে উৎপন্ন কোণ ধরেছি আমরা থিটা, তাহলে থিটা ইকুয়াল আছে, এটা থেকে আমরা পাই বাদ দিয়ে দিব, অর্থাৎ 143.13 ডিগ্রি। অর্থাৎ আমরা কি দেখব যে ইউ এর সাপেক্ষে ভি যে বেগে যাবে, বা ভি কে ইউ যে বেগে যেতে দেখবে, ভি কে ইউ যে বেগে যেতে দেখবে সেই বেগটা হবে কত, 50 কিলোমিটার পার আওয়ার। এবং এই যে ইউ ভি কে দেখবে যে তার সাথে উৎপন্ন কোণ 143.13 ডিগ্রি উৎপন্ন কোণ করে যাচ্ছে, পূর্ব দিকে সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে সে উত্তর দিকে যাচ্ছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যাচ্ছে সে উত্তর দিকে। কিন্তু এটা আমরা আপেক্ষিক বেগের কারণে এরকম ঘটনাটা দেখতে পাবো। এই প্রবলেমটাতে একটু সমস্যা আছে, এটা তোমরা একটু কারেকশন করে নিতে পারো। এখানে হবে এফ সাইন থিটা। কারণ হলো যে 60 নিউটন ওজনের একটি ট্রলি ব্যাগকে 30 নিউটন বল প্রয়োগে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হলে ব্যাগটির আপাত ওজন কত হবে। আমরা জানি যদি টানার ক্ষেত্রে কি হবে, যে টানার ক্ষেত্রে আমাদের যে টানার যে জন্য যে বলটা সেটা দুটো অংশে ভাগ হয়ে যাবে, একটা হলো অনুভূমিক বরাবর উপাংশ আর একটা হলো উলম্ব বরাবর, এবং উলম্ব বরাবর উপাংশ উপরের দিকে ক্রিয়া করে আর অনুভূমিক অংশ সামনের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে এই ওজনের অনুভূমিক উপাংশ আমাদের এখানে প্রয়োজন নেই, কারণ ওজন কতটুকু হ্রাস পাবে, কত হবে এটা নির্ণয় করতে বলছে। কারণ ট্রলি ব্যাগটার ওজন হলো 60 নিউটন, তাহলে উপরের দিকে তার যে বলের অংশটা সেটা হলো কত, এফ সাইন
60 ডিগ্রি, তাহলে এখানে হবে এফ সাইন থিটা অর্থাৎ এফ সাইন 60 ডিগ্রি। তাহলে এফ সাইন 60 ডিগ্রি বসালে এখানে যে মানটা আসবে সেই মানটা তোমরা এখানে লিখে নিবা এবং তার আপাত ওজন হবে বেগের ওজন থেকে ঊর্ধ্বমুখী বল। এখানে ক্যালকুলেশন করে এফ সাইন থিটা অর্থাৎ এফ সাইন 60 ডিগ্রি মান বসানোর পরে যেটা হবে সেটা বসানোর পরে যে ওজনটা আসবে সেটা হবে বেগের আপাত ওজন। তাহলে এখানে রেজাল্টটা ভুল আছে, অবশ্যই তোমরা এটা একটু কারেকশন করে নাও। আচ্ছা, এবার আমাদের উদাহরণ গাণিতিক উদাহরণ 9, 70 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি বলের লব্ধি। তাহলে দুইটা বল আছে যাদের অন্তর্ভুক্ত কোণ কত 70 ডিগ্রি। তো লব্ধিটা হলো 100 নিউটন, যা একটি বলের সাথে 100 নিউটন, যা একটি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ ধরলাম যে কোনো একটা বলের সাথে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ আলফার মানই 30 ডিগ্রি ধরলাম। তাহলে বল দ্বয়ের মান নির্ণয় করো। তাহলে এখানে আলফার মান যদি 30 ডিগ্রি হয়, যেহেতু এদের মধ্যে উৎপন্ন কোণ 70 ডিগ্রি, তাহলে বিটার মান নিশ্চিতভাবে কত ডিগ্রি 40 ডিগ্রি। আমরা এটা বের করে নেব। এখন আমাদের বল দ্বয়ের মান অর্থাৎ পি এবং কিউ এই দুটো অবাংশ বের করতে বলছে। আমরা উপাংশ নির্ণয়ের সূত্র থেকে জানি যে যদি এটা লম্ব উপাংশ হইতো, পি এর সাথে কিউ 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতো, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আর পি বরাবর যখন উপাংশ বের করতাম তখন আমরা কি লিখতাম পি কস থিটা এবং কিউ বরাবর লিখতাম কিউ সাইন থিটা। ওটা ওই সূত্র দিয়ে এটা করা যাবে যদি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। কিন্তু পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না হলে আমাদের যে অরিজিনাল যে সূত্র সেটা ব্যবহার করতে হবে। অর্থাৎ পি ইকুয়াল আমরা কি লিখবো, উপরে লিখবো যে সাইন, যখন আমরা পি উপাংশ লিখবো তখন লিখবো কিউ এর সাথে উৎপন্ন কোণ, অর্থাৎ পি যেহেতু আমরা লিখতেছি তাহলে লিখবো সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আর কিউ যখন আমরা লিখবো, কিউ উপাংশ যখন বের করব তখন আমরা কি লিখবো, যে কিউ যেহেতু লিখতেছি তাহলে আমরা লিখবো আর 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 সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা। তাহলে আর এর মান হলো 100, সাইন বিটার মান কত এখানে আমরা বসাবো 40 ডিগ্রি, আর সাইন আলফা প্লাস বিটা অর্থাৎ এই দুইটার যোগফল যেটা দেওয়া আছে 70 ডিগ্রি বসিয়ে দিব। তাহলে আমরা পি এর অংশ অর্থাৎ এই বরাবর এই বলের অংশ পাবো এবং এই ক্ষেত্রে কিউ বেরোলে অর্থাৎ 53.2 নিউটন অর্থাৎ এই বরাবর এই বলের অংশ পেলাম। এবার গাণিতিক উদাহরণ 10, এ একটা ভেক্টর দেয়া আছে এবং বি একটা ভেক্টর দেয়া আছে। ভেক্টরদের লব্ধির দিকে একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে ভেক্টরদের লব্ধি বের করলে এই দুটাকে যোগ করে নিতে হবে। তাহলে আমরা যোগ আর ইকুয়াল টু এই দুটার যোগফল a প্লাস b, অর্থাৎ a প্লাস b আমরা যদি বসাই তাহলে তোমরা এই উপাংশের যোগের নিয়ম অনুযায়ী জানো যে i এর সাথে i উপাংশ, j এর সাথে j এবং k এর সাথে k উপাংশ যোগ হবে। তাহলে i এর সাথে i যোগ করলে 3i, এটার সাথে এটা যোগ করলে 6i, এটা প্লাস মাইনাস এটা প্লাস, তাহলে হবে প্লাস 2k, সরি মাইনাস 2k, এখানে মাইনাস 2k হবে। তাহলে r এর মান যদি আমরা বের করি তাহলে মান বের করার সূত্র হলো উপাংশগুলোর উপর অর্থাৎ সহগগুলোর উপর বর্গ। তাহলে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার, কারণ জানো সূত্রে সবগুলাই প্লাস, যেহেতু প্লাস আছে এই প্লাস এখানে মাইনাস দিয়ে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ সূত্রে প্লাস এখানে বসাইতে হবে, মাইনাস 2টা ব্র্যাকেটে নিতে হবে, মাইনাস 2 স্কয়ার অর্থাৎ যোগফল আসে 49 অর্থাৎ r এর মান আসবে 7। তাহলে লব্ধির মান পেয়ে গেলাম। তাহলে এখন লব্ধির দিকে একক ভেক্টর, তাহলে একক ভেক্টরের সংজ্ঞা হলো ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ। তাহলে আর কে আর এর মান দ্বারা ভাগ, আর হলো এই ভেক্টরকে আমরা তার মান দ্বারা ভাগ করলাম, মান দ্বারা ভাগ করলে পাবো এটাকে লিখে দিতে পারো, অথবা এটা যদি আমরা প্রত্যেকটা নিচে দিয়ে দিই 7, তাহলে 3/7i 6/7j মাইনাস 2/7k। আজকে এই পর্যন্তই। আশা করব তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। কোনো টপিক বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় অবস্থান করো, সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।